দুজন পেশেন্টই ক্লিনিকে এসেছেন। সেদিন আমার ক্লিনিকে এসেছেন অভিকবাবু আর এসেছেন রথিনবাবু, দুই ভদ্রলোক। একই দিনে আমার ক্লিনিকে এসেছেন, আমার কসবা ক্লিনিকে, দক্ষিণ কলকাতা। তো অভিকবাবু এসেছেন, তার নাম্বার ছিল 8 নম্বরে, আর অদ্ভুতভাবে রথিনবাবুর নাম্বার 9 নম্বরে। পরপর দুজন পেশেন্টই আমার ক্লিনিকে এসে একই কথা বলছেন, ডাক্তারবাবু আমার না খুব ঠান্ডা লাগার ধাত। এবার অভিকবাবুর ক্ষেত্রে কি হয় আর রথিনবাবুর ক্ষেত্রে কি হয়, দুজনের সমস্যাটা আমি যদি একটু এক্সপ্লেন করি তাহলে হয়তো সুবিধা হবে বুঝতে। অভিকবাবু বলেন, ডাক্তারবাবু ছোটো থেকে আমার কাছে ঘুম থেকে ওঠাটা আতঙ্কের। টিভির বিজ্ঞাপনে দেখায় মানুষ কত সুন্দর করে ঘুম থেকে ওঠেন, বেডটি খান, সুন্দর সুন্দর কথাবার্তা বলেন পরিবারের লোকের সাথে, হাতে চায়ের কাপ নিয়ে, আর শীতকালে হয়তো একটা দারুণ ব্রেকফাস্টও হয় এবং তার পাশাপাশি চাটাও দুবার হতে পারে। কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায় আমার, কারণ আমার ঘুম থেকে ওঠার সাথে সাথে ছোটো থেকে হাঁচি শুরু হয়। এবং ঘুম থেকে ওঠার সময় যে হাঁচিটা আমার শুরু হয়, ওটা ওই একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে চতুর্বেদের মতো, ওটা কোথায় গিয়েতে থামবে আমি জানি না। 10টা 15টা 20টা হাঁচি হতেই থাকে। এবং নট অনলি দ্যাট, যখন হাঁচি হয় তার আগে আমি একটা সিগন্যাল পাই। কি সিগন্যাল? আমার নাকের একটা দিক চুলকোতে শুরু করে। দ্বিতীয় সিগন্যাল পাই, কি সিগন্যাল? চোখে যে জায়গায় পিছুটি হয়, চোখের কোণ, সেই জায়গাগুলো চুলকোতে শুরু করে। তৃতীয় সিগন্যাল পাই, গলার কাছটাও মাঝে মাঝে চুলকোয়। চতুর্থ হচ্ছে সমস্যা আসে 2-3 রকমভাবে। কীরকম? প্রথম সমস্যা হচ্ছে নাক দিয়ে মনে হয় যেন জলের কল খুললে যেরকম জল পড়ে, দুটো নাক দিয়ে ঠিক সেভাবে ওয়াটারই ডিসচার্জ হতে থাকে। রুমাল 10-12টা কোনো ব্যাপার নয়, এরম জায়গায় আমি পৌঁছে যাই। সেকেন্ড যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আগে হতো না এখন হচ্ছে, সেটা হচ্ছে যে আমি গরমকালে রোদ্দুর দিয়ে এসে যদি আমি মুখ ধুচ্ছি, আমার হাঁচি শুরু হয়ে যাচ্ছে। এমনকি কোনো ধুলোবালি ডাস্টিং করছি, কোনো পারফিউমের গন্ধ শুকছি, আমার হাঁচি শুরু হয়ে যাচ্ছে। এমনকি এমন হয়ে গেছে আমি খুব ঘেমে গেলেও হাঁচি শুরু হচ্ছে। ঠিক অভিকবাবু এই লাইনটা বললেন, আমি খুব ঘেমে গেলেও হাঁচি শুরু হচ্ছে। আর তাহলে অভিকবাবু আপনি কী করে বলছেন আপনার ঠান্ডা লাগার ধাত? আপনার যদি ঠান্ডায় লেগে যদি আপনার হাঁচি হতো, তাহলে গরমে ঘেমে গিয়ে কেন আপনার হাঁচি হচ্ছে? তাহলে আপনি নিশ্চিত হন যে আপনার ঠান্ডা লাগার ধাত নয়, এই সমস্যাটা অন্য। কিন্তু সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক, যেটা অভিকবাবু বললেন, উনি সিনিয়র মানুষ, ওনার এজ 54, উনি জানালেন আমাকে যে ডাক্তারবাবু আমি আর কয়েক বছর বাদে রিটায়ারমেন্ট নেবো, অথচ এখন আমার জীবনে নতুন সমস্যা। আমার যেদিনই হাঁচি হয় সেদিনই রাত্রে আমার নিঃশ্বাসের সাঁই সাঁই আওয়াজ হয় মাঝরাত্রে, এবং মনে হয় যে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে এখন ইনহেলারও শুরু করে দিতে হয়েছে। এবং দুর্ভাগ্যের বিষয়, আমার ক্লিনিকে অনেকেই আসেন যারা কিন্তু ইনহেলারকেই সম্বল করে সামনে এগিয়ে চলেছেন। এটা হচ্ছে অভিকবাবুর কথা। রথিনবাবুর কথাতেও আসবো, কিন্তু অভিকবাবুর কথা একটা জিনিস আমরা নিশ্চিত হতে পারলাম, হাঁচি মানেই কিন্তু ঠান্ডা লাগা নয়, গরম লাগাও হতে পারে, ধোঁয়াধুলোও হতে পারে। এমনকি বাড়িতে কুকুর বেড়াল যারা পোষেন তাদেরও হতে পারে, যারা গার্ডেনিং করেন তাদেরও হতে পারে, মশার ধূপ, ঠাকুরের ধূপ, যে কোনো রকম গন্ধ থেকেও হতে পারে। রাইনো বলে একটা ভাইরাস হয়, এই ভাইরাসটা কিন্তু ওই গন্ডার নয়, কিন্তু গন্ডারের মতো কর্মটি করে। তিনি আমাদের সাইনাসটাকে পুরোপুরি ইনফ্ল্যামড করে দেন। আমাদের এখানে একটা পেরিস্টিয়ান টিউব আছে, পিটি টিউব বলি আমরা, যে টিউবটা দেখবেন নাক কান গলার মধ্যে সমন্বয় সৃষ্টি করে। আমাদের মুখটা যে দেখছি না আমরা, একটা স্পটলেস স্কিন, একটা একদম সুন্দর মুখ, কিন্তু জানবেন মাকড়সার জালের মতো আমাদের মুখের ভেতরে রয়েছে অজস্র পাইপলাইন। ওই পাইপলাইন যদি ব্লক হয়ে যায়, দেখবেন এই ধরনের পেশেন্টদের মধ্যে খুব বেশি পরিমাণ থাকে যেটা, সেটা হচ্ছে মাথার যন্ত্রণা। কারণ কি, এই ধরনের পেশেন্টরা কিন্তু আপনাকে কমপ্লেন করবেনই যে ডাক্তারবাবু আমার একদিকের নাক কিন্তু সব সময় বন্ধ থাকছে। যেহেতু একদিকের নাক বন্ধ থাকছে, ক্রমান্বয়ে যখন ইনফ্লামেশন হচ্ছে, তার কিন্তু নাকের ভেতর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মিউকোসা লেভেল থিকেন হয়ে যায় এবং নাকের মধ্যে পলিপ সৃষ্টি হতে পারে, এবং এমন কন্ডিশন হতে পারে যেখান থেকে তার ব্রেন যথেষ্ট পরিমাণ বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যথেষ্ট পরিমাণ অক্সিজেন পাচ্ছে না, এবং সেই জায়গা থেকে সে একটু শরীর দিয়ে ওপর নিচ করলেই হাঁপাবে। সে একটুতেই মনে হবে যেন আমি স্ট্রেসড, একটুতেই মনে হবে যে আমি খুব 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 ক্লান্ত, আমি পরিশ্রান্ত। এটা হচ্ছে বললাম অভিকবাবুর ঘটনা। এবার অভিকবাবুকে আমি তখন অ্যাডভাইস করলাম যেটা, যে আপনি রক্তের পরীক্ষা করুন। কী পরীক্ষা করতে বললাম অভিকবাবুকে আমি? অভিকবাবুর ক্ষেত্রে যে আমি অ্যাডভাইসগুলো করলাম, দ্যাট ইজ প্রথম বলেছিলাম ওনার সিবিসি করতে, কমপ্লিট হিমোগ্রাম।
কমপ্লিট হিমোগ্রাম কিন্তু অভিজ্ঞতার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন অফ ডায়াগনোসিস, কারণ আমাকে ওনার ইওসিনোফিল, ওনার লিউকোসাইট, ওনার টোটাল কাউন্ট এগুলো দেখা ভীষণ প্রয়োজন। এর পাশাপাশি আমি ওনাকে অ্যাডভাইস করেছিলাম ব্লাডের IgE, এটা একটা ইমিউনোগ্লোবুলিন মডুলেটর বলা হয়, এটার মাধ্যমে জানা যাবে যে ওটা ওনার কতটা উনি ইমিউন কম্প্রোমাইজড। আরেকটা টেস্ট করতে বলেছিলাম যে ওনার ফুড ছাড়া অন্যান্য কোন কোন জিনিসে অ্যালার্জি আছে এটা জানবার জন্য, দ্যাট ইজ SAT, SAT, দ্যাট ইজ সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট। সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট বা SAT আমি আপনাদের যারা যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে বলবো আমার ক্লিনিকে পারলে আসার আগে এই টেস্টটা করে আসবেন, IgE আর সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট। এই টেস্টটা করলে আপনি জানতে পারবেন কোন কোন খাবারে বা কোন কোন জিনিসে আপনার অ্যালার্জি আছে, প্লাস সাইন দেওয়া থাকে তার পাশে, সহজেই আপনি বুঝতে পারবেন। আর এটা মেনটেন করা ভীষণ প্রয়োজন। যদি মনে হয় শ্বাসকষ্টের সমস্যা এসে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে বুকের এক্সরে করতে অ্যাডভাইস করি, কিছু ক্ষেত্রে আমরা সেখানে দেখি এমফাইসিমা আছে কিনা, ব্রঙ্কাইটিস আছে কিনা, সেখানে দেখার প্রয়োজন থাকে ওখানে কোনো রকম কোনো নিউমোনিয়ার ওল্ড কোনো প্যাচ আছে কিনা। কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম যে টিউবারক্লোসিসের হিস্ট্রি থাকে, সেখানে আমরা বলি পালমোনারি কক্স। টিউবারক্লোসিস চেস্ট লাংসের টিউবারক্লোসিসকে আমরা বলি পালমোনারি কক্স, আর টিউবারক্লোসিস যদি পেটের মধ্যে হয় ইন্টেস্টাইনে, দ্যাট ইজ কল্ড ইন্টেস্টিনাল কক্স। টিউবারক্লোসিসকে আমরা কক্স বলি, KOCH', কক্স।